সৌদি আরবের রাজধানী রিয়াদ আল ইয়ামামা রাজপ্রাসাদের একটি সুসজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল কক্ষ। ঝাড়বাতির স্নিগ্ধ আলোয় আলোকিত মেহগনি কাঠের টেবিলের ঠিক মাঝখানে রাখা আছে একটি চামড়ায় বাঁধানো ভারী ফাইল। ফাইলের মলাটে স্বর্ণাক্ষরে লেখা সৌদি ভিশন 2030 স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। টেবিলের এক প্রান্তে বসে আছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার মুখে এক প্রশান্ত আত্মবিশ্বাসী হাসি। তিনি একটি সোনার কলম দিয়ে ফাইলের শেষ পাতায় সই করলেন। এই একটি সইয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে একটি নতুন দেশের জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং বাণিজ্যের দুয়ার খুলে গেল। আর সেই দেশটির নাম বাংলাদেশ। ঠিক একই সময়ে 1000 মাইল দূরে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সাউথ ব্লকের একটি রুদ্ধদ্বার কক্ষের দৃশ্যটা সম্পূর্ণ বিপরীত। টেবিলের ওপর রাখা ছাইদানিতে একটি অর্ধেক খাওয়া চুরুট জ্বলছে। ধোঁয়ায় আচ্ছন্ন ঘরটিতে বসে থাকা শীর্ষ আমলাদের চোখে মুখে এক চরম হতাশা আর ক্ষোভ। তাদের সামনের স্ক্রিনে ভাসছে রিয়াদের ওই চুক্তির খবর। তারা স্পষ্ট দেখতে পাচ্ছেন গত 1.5 দশক ধরে তারা যে দেশটিকে নিজেদের একচেটিয়া বাজার এবং অর্থনৈতিক কলোনি হিসেবে ব্যবহার করে এসেছেন, সেই বাংলাদেশের বাজার আজ তাদের হাত ফসকে চিরতরে বেরিয়ে যাচ্ছে। মক্কা ডিফেন্স প্যাক্ট বা মক্কা চুক্তিকে ভারত এতদিন কেবল একটি সামরিক হুমকি হিসেবে দেখে আসছিল, কিন্তু আজ তারা বুঝতে পারল এই চুক্তিটি কেবল কোনো সামরিক জোট নয়, এটি হলো একটি বিশাল অর্থনৈতিক গেম চেঞ্জার। এটি এমন এক পেট্রো ইকোনমিক ব্লুপ্রিন্ট যা দক্ষিণ এশিয়ায় দিল্লির অর্থনৈতিক দাদাগিরির কফিনে আক্ষরিক অর্থে শেষ পেরেক ঠুকে দিচ্ছে। একটি দেশকে পঙ্গু করার সবচেয়ে কার্যকর উপায় হলো তার অর্থনীতিকে অন্য কোনো দেশের উপর নির্ভরশীল করে ফেলা। গত 15 বছরে বিগত পতিত স্বৈরাচারী সরকার ঠিক এই কাজটি অত্যন্ত সুনিপুণভাবে করেছিল ভারতের স্বার্থে। বাংলাদেশের বাজারকে আক্ষরিক অর্থেই ভারতের ডাম্পিং গ্রাউন্ড বা ভাগাড়ে পরিণত করা হয়েছিল। পেঁয়াজ, কাঁচামরিচ, তুলা থেকে শুরু করে ডিম পর্যন্ত প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য আমাদেরকে ভারতের উপর নির্ভরশীল করে রাখা হয়েছিল। এর পেছনের উদ্দেশ্য ছিল অত্যন্ত পৈশাচিক। ভারত জানত যখনই বাংলাদেশ রাজনৈতিক বা কূটনৈতিকভাবে কোনো অবাধ্যতা দেখাবে, তখনই তারা বর্ডারে পেঁয়াজ বা তুলার ট্রাক আটকে দেবে, আর সাথে সাথে বাংলাদেশের বাজারে আগুন লেগে যাবে। মুদ্রাস্ফীতি চরমে পৌঁছাবে এবং সাধারণ মানুষ সরকারের উপর ক্ষুব্ধ হবে। এই অর্থনৈতিক ব্ল্যাকমেইল বা জিম্মি দশাকেই বিগত সরকার বন্ধুত্ব বলে চালিয়ে দিয়েছিল। ভারত আমাদের কাছ থেকে ট্রানজিট নিয়েছে নামমাত্র মূল্যে, আমাদের বন্দরগুলো ব্যবহার করেছে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য, কিন্তু আমাদের দিয়েছে কেবল শুল্ক বাধা আর অ্যান্টি ডাম্পিং ডিউটির নামে বাণিজ্য ঘাটতি। আমরা আক্ষরিক অর্থে দিল্লির সাউথ ব্লকের একটি অর্থনৈতিক স্যাটেলাইট স্টেটে পরিণত হয়েছিলাম। একটি স্বাধীন দেশের অর্থনীতি যখন তার আগ্রাসী প্রতিবেশীর দয়ার উপর নির্ভর করে, তখন সেই দেশের স্বাধীনতা আসলে একটি কাগুজে দলিলেই সীমাবদ্ধ থাকে। যখন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করল, তখন সবার চোখ ছিল কেবল সামরিক শক্তির দিকে। সবাই ভাবছিল পাকিস্তানের পারমাণবিক ছাতা আর তুরস্কের ড্রোনের কথা, কিন্তু আন্তর্জাতিক ভূকৌশলবিদরা জানেন যে কোনো সামরিক জোটের মূল ভিত্তিই হলো তার অর্থনীতি। মক্কা প্যাক্ট কেবল একটি সামরিক ব্লক নয়, এটি হলো ট্রিলিয়ন ডলারের একটি পেট্রো ইকোনমিক ইকোসিস্টেম। এই জোটে যুক্ত হওয়ার অর্থ হলো বাংলাদেশের সামনে মধ্যপ্রাচ্য এবং ইউরেশিয়ার এক অসীম বাণিজ্যিক দুয়ার খুলে যাওয়া। এই জোটে কোনো শুল্ক বাধা থাকবে না কোনো রাজনৈতিক ব্ল্যাকমেইল। সৌদি আরব এবং তুরস্ক খুব ভালো করেই জানে যে একটি শক্তিশালী সামরিক জোটকে টিকিয়ে রাখতে হলে তার সদস্য দেশগুলোর অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। তারা বাংলাদেশকে কেবল একটি বাজার হিসেবে দেখছে না, তারা ঢাকাকে দেখছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার লজিস্টিক এবং ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে। দিল্লির যে আমলারা ভেবেছিলেন ঢাকাকে অর্থনৈতিক অবরোধ দিয়ে ভয় দেখানো যাবে, তারা এখন বুঝতে পারছেন যে মক্কা প্যাক্টের এই অর্থনৈতিক শক্তি ভারতের পুরো জিডিপিকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সই করা ওই ভিশন 2030 ফাইলটি আসলে কি? এটি হলো তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে সৌদি আরবকে বিশ্বের অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং এবং প্রযুক্তিগত হাব হিসেবে গড়ে তোলার $1 ট্রিলিয়ন মাস্টার প্ল্যান। এই বিশাল কর্মযজ্ঞের জন্য সৌদি আরবের প্রয়োজন বিপুল পরিমাণে দক্ষ জনশক্তি, ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল এবং রেডিমেড গার্মেন্টস থেকে শুরু করে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস। বাংলাদেশ যদি মক্কা প্যাক্টের অংশ হয়, তবে এই $1 ট্রিলিয়ন বাজারের একটি বিশাল অংশ সরাসরি বাংলাদেশের হাতে চলে আসবে। এখন পর্যন্ত আমরা মধ্যপ্রাচ্যে কেবল অদক্ষ শ্রমিক পাঠিয়েছি, যারা মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠিয়েছেন, কিন্তু এই চুক্তির ফলে বাংলাদেশ সেখানে সরাসরি বিনিয়োগের সুযোগ পাবে। আমাদের উৎপাদিত পণ্য শুল্কমুক্ত সুবিধায় সৌদি আরবের বাজারে প্রবেশ করবে। আমাদের কৃষি পণ্য, হালাল মাংস এবং ফার্মাসিউটিক্যালস মধ্যপ্রাচ্যের বিশাল মার্কেট দখল করবে। সৌদি আরবের অফুরন্ত পেট্রোডলার যদি বাংলাদেশের অবকাঠামো এবং শিল্প খাতে বিনিয়োগ হওয়া শুরু করে, তবে আমাদের আর IMF এর শর্তের বেড়াজালে বা ভারতের লাইন অফ ক্রেডিটের দাসত্বে আটকে থাকতে হবে না। একটি দেশের অর্থনীতি যখন এমন একটি গ্লোবাল ফান্ডিং এর সাথে যুক্ত হয়, তখন কোনো আঞ্চলিক পরাশক্তির চোখ রাঙানি আর কাজ করে না।
মক্কা প্যাক্টের দ্বিতীয় অর্থনৈতিক স্তম্ভটি হল তুরস্ক। তুরস্ক ভৌগোলিক এবং কৌশলগতভাবে ইউরোপ এবং এশিয়ার ঠিক মাঝখানে অবস্থিত। এটি হল ইউরেশিয়ার প্রবেশদ্বার। এতদিন বাংলাদেশ ইউরোপের বাজারে পণ্য পাঠাতে গিয়ে নানা ধরনের লজিস্টিক্স এবং রাজনৈতিক বাধার সম্মুখীন হয়েছে। ভারত সবসময় চেষ্টা করেছে ট্রান্সশিপমেন্টের নামে বাংলাদেশের পণ্য রপ্তানিকে নিজেদের নিয়ন্ত্রণের ভেতরে রাখতে। কিন্তু মক্কা প্যাক্টের কল্যাণে বাংলাদেশ যদি তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি এবং কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলে, তবে তুরস্কের ইস্তাম্বুল বা আঙ্কারা হয়ে উঠবে ইউরোপে বাংলাদেশের পণ্যের সবচেয়ে বড় ট্রানজিট হাব। তুরস্কের বাজারে বাংলাদেশের টেক্সটাইল, পাটজাত পণ্য এবং সফটওয়্যারের বিশাল চাহিদা রয়েছে। বিনিময়ে তুরস্ক থেকে আমরা পেতে পারি ভারী শিল্প যন্ত্রপাতি, কৃষি প্রযুক্তি এবং অত্যাধুনিক সমরাস্ত্র। এই দ্বিপাক্ষিক বাণিজ্য যখন পূর্ণ উদ্যমে শুরু হবে, তখন ভারতের ওপর থেকে বাংলাদেশের নির্ভরতা আক্ষরিক অর্থেই শূন্যের কোঠায় নেমে আসবে। সাউথ ব্লকের কর্তারা এটা খুব ভালো করে বুঝতে পারছেন যে তুরস্কের এই করিডোর চালু হলে দক্ষিণ এশিয়ায় ভারতের অর্থনৈতিক দাদাগিরি চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। যখন কোনো পরাশক্তির হাত থেকে তার শিকার ফসকে যায়, তখন তারা শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করে। ভারতও ঠিক তাই করবে। সাউথ ব্লক যখন বুঝতে পারবে যে মক্কা প্যাক্টের কারণে বাংলাদেশের বাজার তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন তারা তাদের শেষ অস্ত্রটি প্রয়োগ করবে, অর্থনৈতিক অবরোধ বা স্যাংশন। তারা হঠাৎ করেই সীমান্ত বন্ধ করে দিতে পারে। পেঁয়াজ, চিনি, তুলা, চাল বা গমের ট্রাক বর্ডারে আটকে দিয়ে বাংলাদেশে একটি কৃত্রিম খাদ্য সংকট বা মুদ্রাস্ফীতি তৈরি করার চেষ্টা করতে পারে। এমনকি তারা জ্বালানি সরবরাহে বা বিদ্যুৎ গ্রিডেও ব্ল্যাকমেইল করতে পারে, যেমনটা তারা আদানির বিদ্যুতের ক্ষেত্রে করে থাকে। তাদের উদ্দেশ্য হবে দেশের ভেতরে একটি হাহাকার তৈরি করা, যাতে সাধারণ মানুষ সরকারের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা চাইবে এই কৃত্রিম সংকট তৈরি করে মক্কা প্যাক্টে যোগ দেওয়ার প্রক্রিয়াটিকে ভেস্তে দিতে। এটি হলো ভারতের একটি ক্লাসিক ফলস ফ্ল্যাগ ইকোনমিক ওয়ারফেয়ার। তারা দেশের ভেতরের ভারতপন্থী ব্যবসায়ী সিন্ডিকেটকে কাজে লাগিয়ে বাজারে পণ্যের দাম বাড়িয়ে দিয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চূড়ান্ত চেষ্টা করবে। কিন্তু ভারত এবার চরম ভুল হিসাব করছে। তারা আন্ডার এস্টিমেট করছে মক্কা প্যাক্টের অর্থনৈতিক গভীরতাকে এবং আধুনিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের শক্তিকে। ভারত যদি বাংলাদেশে অর্থনৈতিক অবরোধ দেওয়ার চেষ্টা করে, তবে সৌদি আরব এবং তুরস্ক চুপ করে বসে থাকবে না। একটি গ্লোবাল অ্যালায়েন্সের সদস্য হিসেবে বাংলাদেশের সামনে তখন সাপ্লাই চেইনের হাজারো বিকল্প রাস্তা খোলা থাকবে। সৌদি আরবের পেট্রো ডলার ফান্ডের ব্যাকআপ থাকায় ভারতের এই অর্থনৈতিক ব্ল্যাকমেইল আক্ষরিক অর্থেই মুখ থুবড়ে পড়বে। যখন বর্ডারে ভারতের পেঁয়াজ বা তুলা আটকে থাকবে, তখন হয়তো তুরস্ক বা মিশর থেকে কার্গো বিমানে করে সেই পণ্য কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশে চলে আসবে। সৌদি ফান্ডের গ্যারান্টি থাকলে আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি, কয়লা বা জ্বালানি তেল কেনা বাংলাদেশের জন্য কোনো ব্যাপারই হবে না। ভারতের তৈরি করা কৃত্রিম জ্বালানি সংকট তখন একটি ব্যর্থ থিওরিতে পরিণত হবে। আধুনিক অর্থনীতি আবেগে চলে না, চলে বিকল্প সোর্সিং এবং স্ট্র্যাটেজিক ফাইন্যান্সিং এর ওপর। বাংলাদেশের নীতি নির্ধারকরা এখন ঠিক সেই টেকনিক্যাল গেমটি খেলছেন। ভারত যখন দেখবে তাদের অর্থনৈতিক অবরোধ কেবল তাদের নিজেদের রপ্তানিকারকদেরই লোকসানের মুখে ফেলছে, তখন তাদের সামনে পরাজয় মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম সমুদ্র বন্দর আজ অদ্ভুত রকম কর্মচঞ্চল। বিশাল বিশাল কন্টেইনারবাহী মাদার ভেসেলগুলো জেটিতে ভিড়ছে। বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করেছে একটি অতিকায় কার্গো জাহাজ, যার গায়ে উড়ছে সৌদি আরবের সবুজ পতাকা। জাহাজটি ভর্তি করে আনা হয়েছে পেট্রোকেমিক্যালস এবং ভারী শিল্পের কাঁচামাল। আর ঠিক তার পাশের জেটিতে লোড করা হচ্ছে মেড ইন বাংলাদেশ লেখা হাজার হাজার কন্টেইনার, যেগুলোর গন্তব্য তুরস্কের ইস্তাম্বুল শহর। বন্দরের কাস্টমস ভবনের ৩ তলায় বসে আছেন একজন জ্যেষ্ঠ কাস্টমস কর্মকর্তা। তার ডেস্কের উপর রাখা আছে ভারত থেকে পণ্য আমদানির একটি পুরনো লেটার অফ ক্রেডিটের ফাইল। ফাইলটির উপর বড় করে লাল কালিতে সিল মারা ক্যান্সেলড বা বাতিল। কর্মকর্তাটি জানালার কাচ দিয়ে বাইরে তাকালেন। সমুদ্রের দিক থেকে আসা নোনা বাতাসে আজ কোনো পরাধীনতার গন্ধ নেই। তিনি দেখতে পাচ্ছেন কিভাবে একটি দেশের অর্থনীতি তার নিজস্ব শক্তিতে নতুন মিত্রদের কাঁধে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে। হাজার মাইল দূরে দিল্লির সাউথ ব্লকের ওই ধোঁয়ায় আচ্ছন্ন ঘরটিতে হয়তো এখনো হতাশার দীর্ঘশ্বাস শোনা যাচ্ছে। তারা হয়তো এখনো ভাবছে কিভাবে এই বদ্বীপটিকে আবার তাদের ইশারায় নাচানো যায়। কিন্তু তারা জানে না অর্থনীতির এই পুরনো দড়িতে আজ আর কোনো জোর নেই। সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে বন্দরের কনক্রিটের দেয়ালে। এই ঢেউয়ের গর্জনের মতোই আজ বিশ্বমঞ্চে গর্জে উঠেছে বাংলাদেশের অর্থনীতি। আমরা আর কারো দয়ার মুখাপেক্ষী নই। দাদাগিরির কফিনে আজ শেষ পেরেকটি ঠুকে দেওয়া হয়েছে। এই থ্রিলারের শেষ দৃশ্যে কোনো রক্তপাত নেই, কোনো গোলাগুলি নেই। আছে কেবল একটি জাতির অর্থনৈতিক স্বাধীনতার এক অমোঘ নীরব বিজয়। আর এই বিজয়ের সাক্ষী হয়ে বঙ্গোপসাগরের ওই নীল জলরাশি অনন্তকাল ধরে বইতে থাকবে। খেলা শেষ, আর জয়ী হয়েছে কেবলই বাংলাদেশ।